আজ আমরা ক্লাস 10 শুরু করব। তো আজ আমাদের ক্লাস 10-এর চতুর্থ অধ্যায় আমরা শুরু করতে চলেছি। এই চতুর্থ অধ্যায়ের নাম সংঘবদ্ধতার গোড়ার কথা। সংঘবদ্ধতার গোড়ার কথা এই চ্যাপ্টারটাকে আমরা তিনটে ভাগে ভাগ করব। সংঘবদ্ধতার গোড়ার কথা এই চ্যাপ্টারটাকে আমরা তিনটে ভাগ করব। সিলেবাসে এই তিন ভাগে ভাগ করা আছে। এক হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, দুই সভা সমিতির যুগ, তিন লেখা ও লেখায় জাতীয়তাবাদ। তাহলে মূল চ্যাপ্টারটার নাম হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা। সংঘবদ্ধতার গোড়ার কথা এই চ্যাপ্টারটাকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি। এক হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, আর দুই হচ্ছে সভা সমিতির যুগ, আর তিন হচ্ছে লেখা ও রেখায় জাতীয়তাবাদ। এই তিনটে ভাগে আমাদের এই সংঘবদ্ধতার গোড়ার কথা এই চ্যাপ্টারটা শেষ হবে। আজকে আমরা প্রথমেই শুরু করছি সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। তাহলে সিপাহী বিদ্রোহ হয়েছে ভারতবর্ষে 1857 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছে। আমরা মানচিত্রে একটু দেখে নেব যে ভারতবর্ষে কোন জায়গা। এখানে দেখে এটা হচ্ছে সবুজ অংশ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এখানে হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর, এখানে হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার এখানে আছে ব্যারাকপুর, বারাসতের ব্যারাকপুর, আর এখানে দেখো উত্তরপ্রদেশের এই মিরাট। এই তিনটে জায়গা হচ্ছে সিপাহী বিদ্রোহের একটা মূল কেন্দ্র। এই জায়গাতে মূলত সিপাহী বিদ্রোহ ঘটেছিল এবং পরবর্তীকালে এই সিপাহী বিদ্রোহটা সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। তাহলে এখন আমরা আলোচনা করব সিপাহী বিদ্রোহের প্রকৃতি। ভারতবর্ষে 1857, তাহলে 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। তার 100 বছর পর 1857 সালে ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ হচ্ছে। এই সিপাহী বিদ্রোহ করেছে কারা? সিপাহী বিদ্রোহ হয়েছে ভারতীয় সিপাহীরা। ব্রিটিশ সরকারের দু প্রকারের সিপাহী ছিল দেখো। একটা হচ্ছে ইংল্যান্ড থেকে আনা সিপাহী, আর দুই হচ্ছে ভারতীয় সিপাহী। ভারতবর্ষ থেকে যেসব সিপাহী তাদের পছন্দ হতো, তারা বলিষ্ঠ শক্তিশালী, তাদেরকে নিয়ে তারা ভারতীয় সিপাহী তৈরি করেছিল। তাহলে এরা নয়, এই ভারতীয় সিপাহীরা ভারতবর্ষে 1857 সালে বিভিন্ন রকম কারণে তাদের দাবি দেওয়া নিয়ে, তাদের খাবারের জন্যে নিকৃষ্ট মানের খাবার, তাদের বেতন কম, বিভিন্ন রিস্কেবল জায়গায় তাদের পাঠানো হতো, এরকম অসংখ্য কারণে তারা 1857 সালে যে বিদ্রোহ করে সেই বিদ্রোহটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। এখন আগেই বলে নিই যে সিপাহীরা বিদ্রোহ করলো, এর কারণটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, জাস্ট একটু উল্লেখ করলাম মাত্র। এই যে কারণে সিপাহীরা বিদ্রোহ করলো, এই সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কি, এইটা আমাদের আলোচ্য বিষয়। 1857 সালের যে বিদ্রোহ হচ্ছে, এই বিদ্রোহ কিন্তু শুরু হয়েছে সিপাহীদের দ্বারা, এর কোনো বিতর্ক নেই। কিন্তু এই বিদ্রোহে ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে
এবং এই বিদ্রোহকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে এই বিদ্রোহ শুধুমাত্র সিপাহীদের মধ্যে আর সীমাবদ্ধ ছিল না, যার ফলে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সিপাহী বিদ্রোহকে অ্যানালিসিস বা বিশ্লেষণ করেছেন এবং তাদের একজন ঐতিহাসিকের এক এক রকম দৃষ্টি ধরা পড়েছে। সেজন্য এই সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র একটা ঐতিহাসিক বিতর্কিত বিষয়। ঐতিহাসিকরা এ সম্পর্কে বিতর্কে জড়িয়ে পড়েছেন, অসংখ্য মতামতের সৃষ্টি হয়েছে। সেজন্য এই সিপাহী বিদ্রোহকে আমরা কী ধরনের বিদ্রোহ বলবো সে নিয়ে এখন আলোচনা করব। তাহলে এখন আমরা প্রথমে আলোচনা করব যে 1 নম্বর সিপাহী বিদ্রোহের প্রকৃতি। তাহলে 1, সিপাহী বিদ্রোহ। কোনো ঐতিহাসিক তাদের দৃষ্টিভঙ্গি, তাদের যুক্তি যে এই বিদ্রোহ শুরু করেছে সিপাহীরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, তারা আন্দোলন সংগঠিত করেছে, তারা মৃত্যুবরণ করেছে। তাহলে এই বিদ্রোহকে অনেক ঐতিহাসিক সেই জন্য এই বিদ্রোহকে বলছেন সিপাহী বিদ্রোহ। যেমন জন লরেন্স, চার্লস রেক্স, জন শিলি, তারা কিন্তু এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলছেন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলছেন। তাদের দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে এই বিদ্রোহ সিপাহীদের দ্বারা সংগঠিত হয়েছে, সিপাহীরা আন্দোলন গড়ে তুলেছে, সিপাহীরা মৃত্যুবরণ করেছে, অতএব এই সিপাহী বিদ্রোহে সিপাহীদের প্রাধান্য দেওয়া উচিত এবং তারা তাই করেছেন এবং এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন। 1 নম্বর। 2 নম্বর দেখো, এটাকে আমরা বলছি দ্বিতীয় যুক্তি। রক্ষণশীল বিদ্রোহ। তাহলে এই বিদ্রোহকে রক্ষণশীল বলছি কেন? রক্ষণশীল কাদের বলে? যারা পুরনো ধ্যান ধারণা, পুরনো ঐতিহ্য, পুরনো যা কিছুকে তাকে বাঁচিয়ে রাখতে চায়, তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, নতুনকে তারা স্বাগত জানায় না, যারা আধুনিকতার দিকে অগ্রসর হতে চায় না, তাদেরকে আমরা রক্ষণশীল বলি। তাহলে এক শ্রেণীর ঐতিহাসিকরা এই বিদ্রোহকে বলছেন রক্ষণশীল বিদ্রোহ। কেন? তাহলে রক্ষণশীল কাদের বলে বুঝলাম। তাহলে এই বিদ্রোহের রক্ষণশীলতার লক্ষণ ফুটে উঠছে কীভাবে সেটা আমাদের বুঝতে হবে। দেখো, এই বিদ্রোহে অসংখ্য রাজন্যবর্গ এই বিদ্রোহে যোগদান করেছে তাদের স্বার্থের খাতিরে। যেমন দেখো, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ সত্যবিলোপ নীতির দ্বারা এই সময়ে অসংখ্য রাজ্য ব্রিটিশ সরকার গ্রহণ করেছিলেন, যার ফলে অনেক রাজা রাজ্য হারা হয়েছিলেন। ভারতবর্ষে এই সময় অসংখ্য রাজা ছিলেন যারা ছিলেন অপুত্রক, তাদের পুত্র সন্তান ছিল না, তারা অপরের পুত্রকে দত্তক নিয়ে তারা সিংহাসন পরিচালনা করছিলেন এবং তাদের মৃত্যুর পর ওই পুত্র তার উত্তরাধিকার সূত্রে তার সমস্ত অধিকার পাবেন, ওই রাজ্যের অধিকারী হবেন। কিন্তু ব্রিটিশ সরকার বিশেষ করে ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রয়োগ করে তাদের অধিকার ক্ষুণ্ণ করেছিলেন। তাহলে এইভাবে যেসব রাজারা রাজ্য হারা হয়েছিলেন সেই সব রাজারা তাদের রাজ্য ফিরে পাওয়ার জন্য সিপাহী বিদ্রোহে যোগদান করেছিলেন। যেমন দেখো, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ তার রাজ্য হারা হয়েছিলেন বলে তিনি সিংহাসনে ফিরে পাওয়ার জন্যে ঝাঁসি থেকেই এই বিদ্রোহে যোগদান করেছিলেন। বিহার থেকে নানা সাহেব তাঁতিয়া তোপি এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। একই কারণে নানা সাহেবের যে ভাতা বন্ধ করা হয়েছিল বলে তিনি অসন্তুষ্ট হয়েছিলেন এবং তা আদায়ের জন্য তিনি তার অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছিলেন। এই রকম অসংখ্য রাজারা বা সামন্ত রাজা যাদের বলছি, তারা এই বিদ্রোহে নিজেদের স্বার্থ পূরণ করার জন্যে তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে। তাহলে এই বিদ্রোহ যদি সফল হয় তাহলে কি হবে, যে আবার সেই রাজতন্ত্রের রাজারা সিংহাসনে বসবেন, সেই পুরনো আমলে তারা ফিরে যাবেন। সেই জন্যে এই বিদ্রোহকে কোনো ঐতিহাসিক বলছেন রক্ষণশীল বিদ্রোহ।
সামন্তরা, রক্ষণশীলরা, রাজারা সিংহাসনে ফিরে এলে মানে সেই সব রাজ্যগুলোতে আবার সেই পুরনো রাজতন্ত্র ফিরে আসবে। এই জন্যে অনেকে এই বিদ্রোহকে বলছেন রক্ষণশীল বিদ্রোহ, যেমন রজনীপাম দত্ত, রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদার প্রমুখ ঐতিহাসিকরা এই বিদ্রোহকে বলছেন রক্ষণশীল বিদ্রোহ। এবারে আমরা আসব যে জাতীয় বিদ্রোহ। জাতীয় বিদ্রোহ কাকে বলে? এরা তোমরা নাইনে পড়েছিল জাতীয় রাষ্ট্র। তো জাতীয় বিদ্রোহ কাকে বলবো? তাহলে ভারতবর্ষ টোটাল একটা জাতি। এই ভারতবর্ষের হয়ে সিপাহীরা লড়াই করেছে এবং তারা সমগ্র ভারতবর্ষের হয়ে ইংরেজদের বা ব্রিটিশ সরকারকে ভারতবর্ষে থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এটা জাতিগত ঐক্য এই বিদ্রোহে লক্ষ্য করা যাচ্ছে। সিপাহীরা একটা নির্দিষ্ট অঞ্চল থেকে এই বিদ্রোহ শুরু করলেও এই বিদ্রোহ জাতীয় রূপ নিচ্ছে। তাদের জাতীয় রূপ কি? যে এই বিদ্রোহের গোটা দেশের হয়ে শেষ পর্যন্ত তারা লড়াই করেছে। এই বিদ্রোহে বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তো এই বিদ্রোহে বিভিন্ন শ্রেণীর মানুষ যোগদান করেছে, কিন্তু এই বিদ্রোহের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভারতবর্ষ থেকে একটা ব্রিটিশ সরকার, বিদেশি সরকারকে তারা তাড়িয়ে দিতে যাচ্ছে। অর্থাৎ ভারতবর্ষকে তারা স্বাধীন মনে করছে, কারণ যে গোটা ভারতবর্ষ থেকে একটা বাইরের রাষ্ট্রকে, বাইরের সরকারকে তাড়ানোর চেষ্টা করা হয়েছে এই বিদ্রোহে। সেই জন্য এটাকে আমরা বলছি জাতীয় বিদ্রোহ। যেমন ইংল্যান্ডের টরি দলের নেতা ছিলেন ডিসরেলি। টরি, ইংল্যান্ডের হুইগ এবং টরি দুটো দল, এই ডিসরেলি ছিলেন জাতীয় বিদ্রোহের সমর্থক। তিনি এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। আর দুই হচ্ছে জার্মান দার্শনিক কার্ল মার্কস। তিনি বলেছিলেন যে এই বিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ। তাহলে আমরা তিনটে মত পড়লাম। এরপরে আমরা আসব প্রথম স্বাধীনতা যুদ্ধ। প্রথমত এটা স্বাধীনতা যুদ্ধ বলছে কেন? একদল বেশ কিছু ঐতিহাসিক এই মতকে সমর্থন করেছেন। বিশেষ করে ভারতবর্ষের বিখ্যাত বিপ্লবী দামোদর সাভারকর। দামোদর বিনায়ক সাভারকর তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, তার একটা বই ছিল, বইটার নাম হচ্ছে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই গ্রন্থে তিনি এই সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। তার যুক্তি হচ্ছে এই যে এই সিপাহীরা তারা একটা বিশেষ মানসিকতা নিয়ে বিদ্রোহ করেছে। তারা ভারতবর্ষ থেকে ইংরেজদের হটানো, তাড়িয়ে দেওয়ার জন্যে এবং
ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করার জন্য আন্দোলন করেছিলেন এবং ভারতবর্ষ থেকে ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। এবং যদি এই 1857 সালের সিপাহী বিদ্রোহে সিপাহীরা যদি জয়লাভ করত এবং ব্রিটিশরা যদি পরাজিত হতো, তাহলে কিন্তু ব্রিটিশ সরকারদের তল্পিতল্পা বা তাদের সমস্ত কিছু গুছিয়ে ভারত ছেড়ে চলে যেতে হতো। তখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার একটা প্রবণতা বা সুযোগ ছিল। সেই জন্যে দামোদর বিনায়ক সাভারকার তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই গ্রন্থে এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। 5 নম্বরে পয়েন্ট দেখো যে এটা হচ্ছে গণবিদ্রোহ। এই বিদ্রোহ শুরু হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের সেনা ছাউনি থেকে। এই বিদ্রোহ উত্তর 24 পরগনার বারাসাতের ব্যারাকপুর থেকে এই বিদ্রোহ শুরু হয়েছে, মারাত্মক রূপ নিয়েছে। কিন্তু এই বিদ্রোহ কিন্তু ধীরে ধীরে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন প্রান্তের মানুষ এই বিদ্রোহে যোগদান করেছে। এবং এই বিদ্রোহ শুধুমাত্র আর সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এই বিদ্রোহে যোগদান করেছে। এবং এই বিদ্রোহ শুধুমাত্র সিপাহী বিদ্রোহ এই আখ্যা থাকছে না। শুধুমাত্র সিপাহীরা এই বিদ্রোহ পরিচালনা করছেন এটা কিন্তু আর বলা যাচ্ছে না। এই বিদ্রোহ কিন্তু একটা গণরূপ ধারণ করেছে। বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের জনগণ এই বিদ্রোহ অংশগ্রহণ করে এই বিদ্রোহকে কিন্তু গণবিদ্রোহে পরিণত করেছেন। যেমন সুরেন্দ্রনাথ সেন, সুপ্রকাশ রায়, এই বিদ্রোহকে বলেছেন গণবিদ্রোহ। তাহলে আমরা দেখছি এই বিদ্রোহ যে 5টা চরিত্র আমরা বিশ্লেষণ করেছি। একটা হচ্ছে সিপাহী বিদ্রোহ, 2 হচ্ছে রক্ষণশীল বিদ্রোহ, 3 হচ্ছে জাতীয় বিদ্রোহ, 4 হচ্ছে প্রথম স্বাধীনতা যুদ্ধ, 5 হচ্ছে গণবিদ্রোহ। তাহলে এই 5 ধরনের প্রকৃতি আমরা লক্ষ্য করছি, 5 ধরনের নামকরণ আমরা এই বিদ্রোহকে করছি। তাহলে এই বিদ্রোহের মূল্যায়ন কি হতে পারে? শেষমেশ আমরা এই বিদ্রোহকে কি বিদ্রোহ বলব? সিপাহী বিদ্রোহের প্রকৃতি কি বিদ্রোহ? তোমাদের প্রথমেই বলেছি এটা একটা ঐতিহাসিক বিতর্কিত প্রশ্ন, ঐতিহাসিক বিতর্কের বিষয়। ঐতিহাসিকরা একমত হতে পারেননি, তারাও নিজেরা একটা মত দেখেছেন। কিন্তু আমাদের একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে এই বিদ্রোহের প্রকৃতি নির্ণয় করতে হবে। এবং এই যে 5টা মতের মধ্যে অধিকাংশ স্বীকার করে নিয়েছেন যে এটা একটা জাতীয় বিদ্রোহ বলা যায়, এটাকে জাতীয় বিদ্রোহ। কিন্তু অনেকেই এই তর্কে না গিয়ে এই বিদ্রোহকে সাধারণত তর্ককে এড়িয়ে যাওয়ার জন্যে এটাকে সাধারণত সব জায়গায় মহাবিদ্রোহ এই কথাটা ব্যবহার করা হয়। তাহলে আমরা এই চ্যাপ্টারের সংঘবদ্ধতার গোড়ার কথা, এই চ্যাপ্টারের একটা বিষয় সিপাহী বিদ্রোহের প্রকৃতি, এই প্রকৃতিটা দেখলাম। কিন্তু এই ভাগটার মধ্যে আরও 2টো ভাগ আছে, সেই ভাগটাই আমরা যাব। তাহলে এখানে একটা কোশ্চেন আমরা আলোচনা করলাম যে সিপাহী বিদ্রোহের 1857 সালের বিদ্রোহের সিপাহী বিদ্রোহের প্রকৃতি কী, এই ধরনের এই বিদ্রোহের চরিত্র কী, এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলা যায় কি, এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি, এই বিদ্রোহকে রক্ষণশীল বিদ্রোহ বলা যায় কি, এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা যায় কি। এরকম ভাগে ভাগে আমাদের বিভিন্ন কোশ্চেন আসতে পারে, কিন্তু এই 5টা ভাগ আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা আমরা পড়লাম
সিপাহী বিদ্রোহের প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে এবারে এই অংশের মধ্যে আরেকটা বিষয় আছে, আরেকটা কোশ্চেন, এটা 2, এটা বি লিখি। মহারানীর ঘোষণাপত্র, তাহলে এখানে আমাদের প্রথমে আলোচনায় আসতে হবে 1, যে সিপাহী বিদ্রোহের ফলাফল। তাহলে আমরা সিপাহী বিদ্রোহ যে দেখলাম ঘটলো 1857 সালে, এই বিদ্রোহের ফলাফল কি হলো? 1 নম্বর ফলাফল হচ্ছে সিপাহীরা পরাজিত হলো, সিপাহীরা পরাজিত হলো এবং ইংল্যান্ডের কোর্ট অফ ডিরেক্টর, বোর্ড অফ কন্ট্রোলের এরা কিন্তু টনক নড়ল, ব্রিটিশ প্রশাসন নড়ে চড়ে বসলো যে 1757 সালে একটা পলাশির যুদ্ধ হলো, তার 100 বছরের যুদ্ধ পরে কিন্তু 1857 সালে এত বড় ধরনের বিদ্রোহ হওয়ার কথা নয়, কেন ঘটলো? এই জন্যে একটা বিশ্লেষণ শুরু হলো এবং সেখানে তারা দেখলেন যে এর কারণ হচ্ছে ভারতবর্ষে শাসক হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতবর্ষে যারা শাসন করছেন তারা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা একটা ব্যবসায়ী গোষ্ঠী। এই ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। ভারতীয়দের কীভাবে ভালো হবে, ভারতীয়রা কীভাবে উপকৃত হবে, ভারতীয়দের কী কী পরিষেবা দিতে হবে, এইসব কিন্তু তাদের লক্ষ্য ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য হচ্ছে ভারতবর্ষ থেকে কীভাবে সবচেয়ে বেশি পরিমাণ লাভ আমরা লাভ করতে পারি। এই জন্যে ব্রিটিশ পার্লামেন্ট ঠিক করলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ভারতবর্ষের শাসনভার আর রাখা যাবে না। সেই জন্য কী করা হলো? ক্ষমতা হস্তান্তর করা হলো। ক্ষমতা হস্তান্তর কার কাছ থেকে? কোম্পানির থেকে মহারানীর হাতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ব্রিটিশ মহারানী, ইংল্যান্ডের মহারানীর কাছে এই ক্ষমতা হস্তান্তর করা হলো। তো মহারানী কে ছিলেন? মহারানী ছিলেন ভিক্টোরিয়া। মহারানী ছিলেন ভিক্টোরিয়া। তিনি কোথায় থাকেন? তিনি থাকেন সুদূর ইংল্যান্ডে। তাহলে ভারতবর্ষে এখন তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তাহলে ইংল্যান্ডে বসে ভারতবর্ষকে শাসন করা যায় না, এই জন্যে ভারতবর্ষকে শাসন করার জন্যে তিনি একজন প্রতিনিধি রাখলেন। সেই প্রতিনিধিকে বলা হয় ভাইসরয়। ভাইসরয়। তাহলে ভারতবর্ষের শাসন ক্ষমতা ইংল্যান্ডের মহারানীর নামে যিনি চালাবেন তিনি হলেন ভাইসরয়। এই ভাইসরয় হলেন, প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। ভারতবর্ষের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। তিনি 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদে ডার্বি রচিত মহারানীর ঘোষণাপত্র পাঠ করেছিলেন এবং এই মহারানীর ঘোষণাপত্রে বলা হয়েছিল যে কি বলা হয়েছিল? তাহলে আমরা মহারানীর ঘোষণাপত্র কীভাবে এলাম, মহারানীর ঘোষণাপত্র কিভাবে আসছে এবারে আমরা দেখছি। তাহলে বিষয়বস্তু, মহারানী ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে ভারতবাসীদের উদ্দেশ্যে, ভারতবাসীদের আস্থা অর্জনের জন্যে, তাদের কিছু সুযোগ সুবিধা প্রদান করে ভারতীয়দের আস্থা অর্জনের জন্যে একটি ঘোষণা করেছিলেন। সেই ঘোষণাকে আমরা বলছি মহারানীর ঘোষণা, ইংরেজি হচ্ছে কুইন্স প্রোক্লামেশন। এই মহারানীকে ইংল্যান্ডের রানী মহারানী ভিক্টোরিয়া, তিনি যে ঘোষণা করেছিলেন তার বিষয়বস্তু এক, যে রাজনৈতিক এবং সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে ভারতীয়রা যে অধিকার ভোগ করে, সামাজিক ধর্মীয় ক্ষেত্রে যে অধিকার ভোগ করে, সেই অধিকারগুলোকে ব্রিটিশ সরকার কোনো হস্তক্ষেপ করবে না। দুই হচ্ছে কি বলে, সত্ত্ববিলোপ নীতি।
ডালহৌসি যে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন, ভারতীয় রাজারা অপরের পুত্রকে দত্তক গ্রহণ করতে পারবে না, এই নীতি আর কার্যকরী হবে না। এখন থেকে ভারতীয় রাজারা দত্তক গ্রহণ করতে পারে, অর্থাৎ সত্যবিলোপ নীতি কার্যকরী আছে। কেমন? 3 হচ্ছে, দেখো, যে চুক্তি ইতিমধ্যে ভারতীয় রাজাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিগুলো কার্যকরী হবে, সেগুলো ক্যান্সেল করা হলো না। আর 4 নম্বর হচ্ছে যে চাকরির ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে, কেরিয়ার ওপেন টু ট্যালেন্টস, যোগ্যতা যার আছে সেই চাকরি পাবে, এই অধিকার বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর 5 নম্বর হচ্ছে প্রত্যক্ষভাবে যুদ্ধে যারা জড়িত ছিল সেই সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হবে। এরকম অসংখ্য ঘোষণা মহারানীর ঘোষণাপত্রে, অসংখ্য প্রস্তাব রাখা হয়েছিল মহারানীর ঘোষণাপত্রে। এইগুলো তাহলে কতটা বাস্তবায়িত হয়েছে সেটা আমরা দেখি। মহারানীর ঘোষণাপত্রের মূল্যায়ন। ঐতিহাসিক বিপিনচন্দ্র একে বলছেন পলিটিক্যাল ব্লাফ। রাজনৈতিক ধাপ্পাবাজি। আসলে এই যে ঘোষণায় যা কিছু বলা হলো সেগুলো কার্যকরী করা হয়নি, কাজে এবং কথায় গড়মেল ছিল। মহারানী যে দায়িত্বভার গ্রহণ করলেন, এত ঘোষণা দিলেন, কোনোটাই কার্যকরী হয়নি। সেই জন্য ঐতিহাসিক বিপিনচন্দ্র বলছেন এটা পলিটিক্যাল ব্লাফ, রাজনৈতিক ধাপ্পাবাজি। 1757 থেকে 1857 এই 100 বছরে ব্রিটিশ শাসনের যে ক্ষতের সৃষ্টি হয়েছে সেই ক্ষতের উপরে একটা প্রলেপ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে ভারতবর্ষে আশ্বস্ত হয়, কিন্তু বাস্তবে এগুলো কার্যকরী করা হয়নি। রমেশচন্দ্র মজুমদার এই মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে বলেছিলেন যে প্রতিশ্রুতি ভঙ্গ করা এখান থেকে শুরু হয়েছে, যে প্রতিশ্রুতি ভঙ্গের যে সূচনা, এই সূচনাকাল এখান থেকে শুরু হয়েছে। এবং বিপিনচন্দ্রের যে বক্তব্য, রাজনৈতিক ধাপ্পাবাজি, পলিটিক্যাল ব্লাফ, অত্যন্ত বাস্তবোচিত একটা মূল্যায়ন তিনি করেছিলেন। এরপরে এই সংঘবদ্ধতার গোড়ার কথা, তাহলে এবিসিএ আর একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। অরিত্র, তোর ইয়েটা ঠিক আছে তো? তাহলে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, এইটা আমরা তাহলে আরেকটা বিষয় দেখব, শিক্ষিত বাঙালি সমাজ সিপাহী বিদ্রোহকে কেমনভাবে নিয়েছেন। তাহলে দেখো, এই শিক্ষিত বাঙালি সমাজ, মধ্যবিত্ত সমাজ ভারতবর্ষের আধুনিকতাকে স্বাগত জানিয়েছে। পাশ্চাত্য দ্বন্দ্বে তারা পাশ্চাত্যকে সমর্থন করেছে। যারা পুরনো সব কিছুকে ছেড়ে দিয়ে ভারতবর্ষকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছে, যে ভারতবর্ষের যে আধুনিকতার যে ছোঁয়া এই শিক্ষিত বাঙালি সমাজের দ্বারাই হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে দুর্ভাগ্যের বিষয়, এই বাঙালি সমাজের একটা অংশ কিন্তু এই সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি। তার কয়েকটা কারণ আছে। এটা কিন্তু আমাদের আরেকটা কোশ্চেন, শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি সিপাহী বিদ্রোহ সম্পর্কে। 1 নম্বর, মধ্য যুগের আবির্ভাব। তাদের ধারণা ছিল যে সিপাহী বিদ্রোহের ফলে যদি ব্রিটিশ সরকার হেরে যায় তাহলে মধ্যযুগ আবার ফিরে আসবে। ভারতবর্ষে মধ্যযুগে কারা শাসন করেছে? মুঘলরা শাসন করেছে, তার আগে সুলতানরা শাসন করেছে,
টোটাল মধ্যযুগ হচ্ছে ইসলামের যুগ। ইসলামীয় যুগে মুঘল সম্রাটরা শাসন করেছে। তাদের ধারণা যে সিপাহী বিদ্রোহে যদি মুঘলরা পরাজিত হয় তাহলে আবার সেই মুঘল যুগ ফিরে আসবে, ভারতবর্ষ অনেক পিছিয়ে যাবে। মধ্যযুগের যে অন্ধকারময় দিকগুলো সেগুলো আবার ফিরে আসবে, এই ধারণা শিক্ষিত বাঙালি সমাজ মনে করতেন। সেই জন্যে তারা সিপাহী বিদ্রোহ থেকে অনেকটা দূরে ছিল, সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি। 2 নম্বর হচ্ছে শিক্ষিত বাঙালি সমাজ মনে করত যে ব্রিটিশদের সঙ্গে ভারতের পাশ্চাত্য সভ্যতা এসেছে, ভারত আধুনিক হয়ে উঠেছে, আর যদি সিপাহী বিদ্রোহে সিপাহীরা জয়লাভ করে তাহলে সেই সামন্ততন্ত্র, রক্ষণশীল বিদ্রোহ, রক্ষণশীল রাজা সামন্তদের সময় আবার ফিরে আসবে। ভারতে ব্রিটিশ সংস্পর্শে, পাশ্চাত্যের সংস্পর্শে আসার ফলে ভারতে যে আধুনিকতার ছোঁয়া লেগেছে, পাশ্চাত্য সংস্পর্শের আসার ফলে ভারতবর্ষে যে আধুনিকতার সূচনা হয়েছে, সিপাহী বিদ্রোহে যদি ব্রিটিশরা পরাজিত হয়, এদেশ থেকে যদি তারা চলে যায় তাহলে ভারতবর্ষে আবার অনেক পিছিয়ে যাবে, আধুনিকতার অবসান ঘটবে। এই ভেবে তারা সিপাহী বিদ্রোহে যোগদান করেনি। 3 নম্বর, নিরাপদ ব্রিটিশ শাসন। তারা বলতেন যে ব্রিটিশ শাসনে আমরা নিরাপদে আছি, আমাদের অনেকটা নিরাপদ রেখেছে, এর আগের শাসন ব্যবস্থা অপেক্ষা আমরা অনেক নিরাপদে আছি, এবং যেসব সুযোগ সুবিধা পাশ্চাত্য সভ্যতার সঙ্গে সংযোগ ঘটছে, দিনের পর দিন ভারতবর্ষ যুক্তিবাদের দ্বারা প্রভাবিত হচ্ছে, ভারতবর্ষের উন্নতি হচ্ছে, এবং ব্রিটিশ শাসনে বিশেষ করে মধ্যবিত্ত বাঙালি সমাজ অনেকটা নিরাপদে আছে, সেই জন্যে তারা এই ব্রিটিশ শাসনকে সমর্থন করছে। তাহলে এইভাবে আমরা দেখলাম ব্রিটিশ শাসনের গোড়ার কথা, সংঘবদ্ধতার গোড়ার কথা। সংঘবদ্ধ হতে গেলে কি করা দরকার, কি ঘটনা ঘটেছিল, তার প্রথম দিকে যে সিপাহী বিদ্রোহ, তার সঙ্গে 3টি বিষয়, সেই 3টি বিষয় আমরা দেখলাম। এক হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃতি, 2 হচ্ছে মহারানীর ঘোষণাপত্র, 3 হচ্ছে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। তাহলে এই চ্যাপ্টারটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। সেই 3টে ভাগের একটা ভাগ আমি পড়ালাম, একটা ভাগের মধ্যে আবার 3টে ভাগ। এই 3টে ভাগে 3টে কোশ্চেন আছে। একটা কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, তার মধ্য দিয়ে ওই কোশ্চেনগুলো আবার ছোটো ছোটো করে ভাগ ভাগ করে আছে। 2 হচ্ছে ওটা কি ছিল, সিপাহী বিদ্রোহের প্রকৃতি। 2 হচ্ছে কুইন্স প্রোক্লামেশন, মহারানীর ঘোষণাপত্র। আর 3 হচ্ছে সিপাহী বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। ঠিক আছে, এখান থেকে তোমরা যে কোশ্চেনটা, যে পড়াটা পেলে, এর থেকে তোমাদের যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো তোমরা তোমাদের কমেন্টে লিখবে। আমি কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট দিতে পারছি না, ইউটিউবের সঙ্গে নিতে হচ্ছে, কারণ এটা বড় হয়ে যাচ্ছে, যার ফলে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট নিতে পারছি না। ইউটিউবের সংযোগ থাকছে, ফেসবুকে তোমরা এটা পড়াটা দেখতে পাবে, এবং তোমাদের কারোর কিছু যদি বিশেষ কোশ্চেন থাকে তোমরা কমেন্টে লিখবে। কমেন্টে লিখলে আমি ঠিক উত্তরটা পাঠিয়ে দেবো। ওকে, এর পরের দিন 3টে ধাপের মধ্যে সংঘবদ্ধতার গোড়ার কথা, এই চ্যাপ্টারের 2য় ধাপটা আমরা আলোচনা করব। 3 দিনে এই চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে।